আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, but the moment I saw the lineups of Arsenal and Manchester City before the game, I instantly knew that Arsenal is not going to win the game. Manchester City is going to win the game. এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া কেন? দেখেন, লাইন আপ দেখলে মোটামুটি কিছু জিনিসপত্র কিন্তু আঁচ করা যাইতে পারে। আমিও এরকমই আঁচ করতে পেরেছিলাম। আর্সেনালের লাইন আপটা দেখে আমার কাছে ভালো লাগেনি। অন দি আদার হ্যান্ড, ম্যানচেস্টার সিটির লাইন আপটা আমি যখন দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, পেপ গার্দিওলা কোনো ধরনের চান্স নিতে চান না। আপনি দেখেন যে গত এই যে ১-২ মাস ধরে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ফর্মে রয়েছে। কেন ফর্মে রয়েছে? বিকজ তারা একটা পার্টিকুলার কম্বিনেশনে খেলাচ্ছে। তারা একটা পার্টিকুলার অ্যাটাকিং লাইন আপ খেলাচ্ছে, একটা ডিফেন্সিভ লাইন আপ খেলাচ্ছে পার্টিকুলার। তারা ওই ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলাতেই আজকেও গিয়েছিল। আপনারা যদি তাদের একাদশের দিকে তাকান তাহলে দেখবেন যে গোলকিপার জনারুমার সামনে মার্ক গেইহি এবং হুসানভ, যারা কিনা গত ১-১.৫ মাস ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন, এবং রাইট ব্যাকের ভূমিকাতে ছিলেন ম্যাথিউস নিউনেস, যিনি কিনা এই সিজনের শুরু থেকে অনেক বেশি কনসিস্টেন্ট খেলছেন, অ্যান্ড লেফট ব্যাকে দ্য ওয়ান্ডার বয় নিকো ও রাইলি খেলছিলেন। সেন্ট্রাল মিডফিল্ডে জুটি বেঁধেছিলেন রদ্রির সঙ্গে বের্নার্দো সিলভা, এবং সামনে ফ্রন্ট ফোরের কথা যদি বলি তাহলে আর্লিং হালান্ডের পিছনে নাম্বার 10 এর ভূমিকায় ছিলেন রায়ান চেরকি, রাইট উইঙ্গারের ভূমিকায় ছিলেন ফ্রন্স মেনিও, এবং লেফট উইঙ্গারের ভূমিকায় ছিলেন জার্মি ডোকু। এই টোটাল কম্বিনেশনটা ম্যানচেস্টার সিটির জন্য অনেক বেশি ফ্রুটফুল হয়েছে গত ১ থেকে ১.৫ মাসে। সো পেপ গার্দিওলা আজাইরা ওভার থিঙ্কিং করতে যান নাই এখানে। কিন্তু পেপ গার্দিওলার ছাত্র মিকেল আর্তেতা, উনি উনার গুরুর মতো আজাইরা ওভার থিঙ্কিং করতে গেছেন। ওভার থিঙ্কিং করতে গেছেন এই জন্য কিছু কিছু কোয়েশ্চেনেবল চয়েস আমরা দেখেছি আর্সেনালের একাদশের মধ্যে। আর্সেনালের রাইট ব্যাকের কথায় যদি আমরা চিন্তা করি, আমরা গত সপ্তাহ থেকে দেখছি যে আর্তেতার একটা নতুন বাতিক হয়েছে। সেটা হইল গিয়ে ক্রিস্টিয়ান মস্কেরাকে রাইট ব্যাকে খেলানো, যিনি কিনা একজন রাইট ফুটেড সেন্টার ব্যাক। মিকেল আর্টেটা তার ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল রাইট ব্যাকস বেন হোয়াইটকে না খেলিয়ে ক্রিস্টিয়ান মস্কেরাকে এই ম্যাচেও রাইট ব্যাকে খেলিয়েছেন, যিনি কিনা একজন সেন্টার ব্যাক। এখন সেন্টার ব্যাককে রাইট ব্যাকে খেলানোর অর্থ হলো গিয়ে ওই জোনটাতে মিকেল আর্টেটা বাড়তি ডিফেন্সিভ সিকিউরিটি যাচ্ছেন, এবং ওই জোনটা থেকে তেমন কোনো আক্রমণের আশা করছেন না। বেন হোয়াইট ইজ আ ফ্যান্টাস্টিক অলরাউন্ড রাইট ব্যাক, আপনারা সবাই জানেন। তার ডিফেন্সিভ কোয়ালিটিও যেরকম ভালো, তার সামনে যে উইঙ্গার থাকে তার সঙ্গেও তিনি বেশ ভালো রকম কম্বিনেশন করে মাঝে মধ্যে আক্রমণেও চলে যান, এবং সেখান থেকে বেশ ভালো পিন পয়েন্ট কিছু ক্রসিংও কিন্তু বেন হোয়াইট করতে পারেন। মিকেল আর্টেটা বেন হোয়াইটের ওই অ্যাটাকিং প্রয়াসের দিকে যাননি, হি ওয়েন্ট ফর দ্য সিকিউরিটি অফ ক্রিস্টিয়ান মস্কেরা। এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি, বিকজ মস্কেরাকে এরকম ইম্পর্টেন্ট একটা ম্যাচে রাইট ব্যাকে খেলানোর অর্থ হলো গিয়ে তার সামনে যেই উইঙ্গার থাকবে সে ওই রকম প্রপারলি কম্বিনেশন করতে পারবে না, যেটা কিনা আমরা ননি মাদুয়েকের ক্ষেত্রে দেখলাম এই ম্যাচে আর্সেনালের রাইট উইঙ্গার। মাদুয়েকে তেমন ভালো কিছুই কম্বিনেশন করতে পারছিলেন না তার রাইট ব্যাকের সঙ্গে, এবং আর্সেনালও দেখলাম যে রাইট সাইডে তাদের বিল্ড আপ একেবারেই ভালো ছিল না, যেটা কিনা আমরা ইভেন্চুয়ালি দেখেছি যে ননি মাদুয়েকে এবং ক্রিস্টিয়ান মস্কেরা কেউই কিন্তু এই ম্যাচে আর্সেনালের হয়ে 90 মিনিটস খেলতে পারেননি। এটা ছিল একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো গিয়ে দ্য ইউজেজ অফ এবেরেচি এজা। আমি এই সিজনে আর্সেনালকে নিয়ে যতগুলো ভিডিও করেছি আপনারা জানেন যে আই ওয়ান্টেড টু সি এবেরেচি এজা অ্যাজ দ্য ক্রিয়েটিভ স্পার্ক অফ দিস আর্সেনাল টিম, নট অ্যাজ অ্যান অ্যাটাকার. Eberechi Eza is very good when he is placed as a number 10 or an attacking midfielder or a midfielder who is more attacking. কিন্তু এই ম্যাচে এবেরেচি এজাকে লেফট উইংয়ে খেলানো হয়েছে, এবং মিডফিল্ডে ডেক্লান রাইসের সঙ্গে যথারীতি মার্টিন জুবিমেন্দি এবং মার্টিন ওডেগার্ড ছিলেন। সো এই তিনজনকে মিডফিল্ডে রেখে এবেরেচি এজাকে সামনে নিয়ে যাওয়া কিন্তু হয়েছিল। আর এবেরেচি এজাকে সামনে রাখার কারণে যে জিনিসটা হয়েছে, তিনি যেহেতু মেইনলি একজন মিডফিল্ডার, উনি বারবার পেছনে চলে আসছিলেন। পেছনে চলে এসে উনি ওনার কাজটা ঠিক মতোই করছিলেন, কিন্তু একটা লেফট উইঙ্গার যখন পেছনে চলে আসে তখন মিডফিল্ডটা স্ট্রং হয় ঠিকই, বাট ওই লেফট উইংয়ের যে এজটা রয়েছে, অর্থাৎ একজন প্রপার লেফট উইঙ্গার থাকলে সে মাঝে মধ্যে প্রতিপক্ষের ডিফেন্সের পিছনে ধামধুম করে ঢুকে গিয়ে যে ডিরেক্ট রান নেয়, ওই ব্যাপারটা আর্সেনাল কিন্তু মিস করছিল, যেটা হয়তো বা আর্সেনাল মিস করতো না যদি না এবেরেচি এজাকে তিনজন মিডফিল্ডারের মধ্যে একজন হিসাবে রেখে সামনের ওই স্পটটা যদি গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে দেওয়া হতো। এজে মার্টিনেল্লির এই কম্বিনেশনটা মিকেল আর্টেটা এই সিজনে রেগুলারলি ইউজ করছেন না। কেন করছেন না আমি জানি না, বাট দ্যাট ইজ গোয়িং টু কস্ট আর্সেনাল প্রবাবলি ইন দিস সিজন, এবং এটাই কিন্তু আজকে আর্সেনালের ক্ষেত্রে বেশ ভালো একটা সমস্যার সৃষ্টি করেছে। কাই হ্যাভার্টস ওয়াজ ফ্যান্টাস্টিক অলওয়েজ। আমি সবসময় ভোকাল থেকেছি এই জিনিসটার ক্ষেত্রে যে কাই হ্যাভার্টসকে যেন নাম্বার 9-এর ভূমিকাতে খেলানো হয় ভিক্টর ইয়োকেরেসের জায়গায়। সো আর্টেটা গট দ্যাট রাইট, যে কাই হ্যাভার্টস সামনে খেলেছেন এবং প্রপার নাম্বার 9-এর ভূমিকায় খেলেছেন, এবং তিনি কীরকম ডেভাস্টেটিং হতে পারেন, তিনি কীরকম প্রেসিং মনস্টার হতে পারেন,
সেটা কিন্তু আমরা আজকে সম্পূর্ণ 90 মিনিট দেখেছি। একটা গোল অসাধারণভাবে উনি করেছেন প্রেস করার মাধ্যমে, এবং সেকেন্ড হাফেও কিন্তু উনি প্রায় আর্সেনালকে একটা ড্র এনে দিচ্ছিলেন। সো কাই হ্যাভার্টজ ওয়াজ ফ্যান্টাস্টিক, বাট দ্য প্রবলেম ইজ আর্সেনাল ওয়াজ প্লেইং ম্যান টু ম্যান। ম্যান টু ম্যান প্রেস করে যখন আর্সেনাল খেলছিল, তখন কখনো কখনো এরকম সিচুয়েশনের সৃষ্টি হয় যে কাই হ্যাভার্টসেরও একজন বা দুইজনকে লাগে অ্যাটাকিং থার্ডে, যার সাথে 1-2 করে উনি ডিরেক্টলি বক্সে অ্যাটাক করতে পারেন। ওই ফ্লেক্সিবিলিটিটা, ওই লাক্সারিটা আজকে কাই হ্যাভার্টসের ছিল না, বিকজ বুকায়ো সাকা আজকের এই ম্যাচটা ইনজুরির জন্য খেলতে পারেননি। ননি মাদুয়েকের তেমন কোনো ফর্ম ছিল না। আর্সেনাল খুবই ম্যান টু ম্যান খেলেছে। তাদের গোলকিপার দাভিদ রায়া অনেক সময় আমরা দেখেছি যে তিনি লং বল খেলছিলেন কাই হ্যাভার্টসের দিকে উদ্দেশ্য করে, অ্যান্ড কাই হ্যাভার্টসের যেহেতু এরিয়াল কোয়ালিটি অনেক ভালো, সেহেতু উনি ওই সকল বলগুলোকে নকডাউন করছিলেন এবং আর্সেনাল সেকেন্ড বলস উইন করছিল এবং সেখান থেকে তারা আক্রমণ করার চেষ্টা করছিল। এই ট্যাকটিক্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট দ্য প্রবলেম ইজ সেকেন্ড বল উইন করার জন্য, ওই অ্যাটাকিং থার্ডে প্রেস করার জন্য হ্যাভার্টসের উপরে চাপ অনেক বেশি পড়ে যাচ্ছিল, বিকজ এবারে চেজে একটু পেছনে যেহেতু চলে আসছিলেন, এবং ননি মাদুয়েকের তেমন ফর্ম আমরা কিন্তু দেখতে পারিনি, এবং ননি মাদুয়েকেও তার ফুল ব্যাকের কাছ থেকে সেরকম সাহায্য পাচ্ছিলেন না, বিকজ তার ফুল ব্যাক ছিলেন বেসিক্যালি একজন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান মস্কেরা। আপনারা আই গেস বুঝতে পারছেন যে সম্পূর্ণ জিনিসটা একটার সঙ্গে একটা কিন্তু জড়িত। সো কাই হ্যাভার্টস ওয়াজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড দ্য প্ল্যান অফ আর্সেনাল অফ গোয়িং ম্যান টু ম্যান টুয়ার্ডস ম্যানচেস্টার সিটি ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যাজ ওয়েল, বাট দ্য পার্সোনাল ওয়াজ নট ওকে। যাদেরকে আর্সেনাল খেলাতে নেমেছিল তাদেরকে সম্পূর্ণ ভালো ছিল না। দেখেন, গ্যাব্রিয়েল মার্টিনেলিকে কিন্তু ঠিকই নামাইতে হয়েছে, সেকেন্ড হাফে নামিয়েছে। মিকেল আর্তেতা বুঝতে পেরেছিলেন যে না, গ্যাব্রিয়েল মার্টিনেলির ডিরেক্টনেসটা কিন্তু অনেক বেশি দরকার হবে। ম্যানচেস্টার সিটি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি ভিডিও শুরুতে যে জিনিসটা বলেছিলাম যে ম্যানচেস্টার সিটি কোনো ধরনের ওভার থিঙ্কিং এর মধ্যে দিয়ে যায়নি, স্পেশালি বার্নার্ডো সিলভা। ও মাই গড, দিস ম্যান ইজ লিভিং ম্যানচেস্টার সিটি আফটার দ্য সিজন, বাট তার খেলা দেখে কিন্তু মনে হচ্ছে না, তার খেলা দেখে মনে হচ্ছে যে তিনি চাইলে ম্যানচেস্টার সিটিতে আরও 1-2 সিজন অনায়াসে খেলতে পারেন। তিনি যেভাবে প্রত্যেকটা ফেজে ম্যানচেস্টার সিটিকে বাড়তি কন্ট্রোল এনে দিচ্ছিলেন, রদ্রি তো খুবই ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট বার্নার্ডো সিলভা প্রত্যেকটা ফেজে ম্যানচেস্টার সিটি যখন পেছন থেকে বল বের করতে পারছিল না, স্বাভাবিকভাবেই জিয়ানলুইজি দonnarumma আজকেও খুবই জঘন্য খেলেছেন বল পায়। আপনারা জানেন একটা গোল যে ম্যানচেস্টার সিটি হজম করেছে তার জন্যই জিয়ানলুইজি দonnarumma পেছন থেকে বল বের করতে পারছিলেন না। আর্সেনালের খেলোয়াড়েরা অনেক বেশি ম্যান টু ম্যান প্রেস করছিলেন। ওই অবস্থা থেকে দলকে বাঁচানোর জন্য বার্নার্ডো সিলভা বারবার ডিফেন্সে চলে আসছিলেন, যাতে দonnarummaর কাছ থেকে বলটা নিয়ে প্রেস রেজিস্ট্যান্ট মিডফিল্ডার প্লেয়ারের মতো একটা ভূমিকা নিয়ে উনি যেন বলটা সামনে প্রোগ্রেস করতে পারেন। সো বার্নার্ডো সিলভা ওয়াজ অসম in this situation and one of the reasons why Manchester City won the game tonight. অ্যান্ড রায়ান শেরকিকে নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নেই, অসাধারণ খেলেছেন, এবং আর্সেনালের মতো ডিপ ডিফেন্স ভাঙার জন্য চেরকির মতো প্লেয়ারেরই দরকার, যারা কিনা ওই রকম নিম্বল ফুট এবং টুকটাক শর্ট স্পেসের মাস্টারি দিয়ে গোলের সুযোগ বের করতে পারেন। এবং আরেকজন খেলোয়াড় যার কথা না বললেই নয়, দ্যাট ইজ নিকো ওরাইলি। দিস ইজ আ হাইব্রিড মনস্টার। আমি আগেও বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি, এই খেলোয়াড়টা লম্বা চওড়া আছে, শক্তপোক্ত আছে, যে কোনো ট্রানজিশনে ডিফেন্সিভ অ্যাওয়ারনেসের মাধ্যমে, ট্যাকল ইন্টারসেপশনের মাধ্যমে, তার পজিশনিং দিয়ে, তার টাইমিং দিয়ে দুর্দান্ত ডিফেন্সও যেরকম করতে পারে, তার বল পায় ক্যাপাবিলিটিও অনেক ভালো, যে কারণে সে ইলকাই গুন্দোয়ানের মতো বক্স ক্রাশিং করে মাঝে মধ্যে বক্সে ঢুকে গিয়ে অ্যাসিস্ট করে আসতে পারে, গোল করে আসতে পারে, এবং শর্ট স্পেসে বল বের করে আনতে পারে। আজকে আর্লিং হালান্ডের গোলে তার অ্যাসিস্ট সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে আবারও বলে দিয়েছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই হাই প্রোফাইল ম্যাচ দেখে আপনার কি মনে হলো, এবং আপনি কি এখনো ভাবছেন যে আর্সেনালের পক্ষে এই প্রিমিয়ার লিগ জেতা সম্ভব কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।